কাশ্মীর উত্তেজনার মাঝে আকাশ কাঁপিয়ে পাকিস্তানের ফাতাহ। ভারতকে কড়া বার্তা পাকিস্তানের ১২০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রে। ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই আকাশ ফাটানো এক ঘোষণায় রণদামামা বাজালো ইসলামাবাদ। পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করেছে ১২০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ফাতাহ ক্ষেপণাস্ত্র। এই উৎক্ষেপণ হয়েছে চলমান সামরিক মহড়া এক্স সিন্ধুর অংশ হিসেবে। সময়টা এমন যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় উত্তপ্ত পুরো অঞ্চল। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন আগুনে ঘি ঢালার মতো। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা পরীক্ষা করা। এর উন্নত নেভিগেশন সিস্টেমের মাধ্যমে এটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম কিনা তা যাচাই করতেই চালানো হয় এই উৎক্ষেপণ। আরও চমকপ্রদ তথ্য হলো, এই পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সবাই এই সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। উৎক্ষেপণে অংশ নেওয়া সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সেনাপ্রধান। আর এখানেই শেষ নয়, এই সফল উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তান আবারও প্রমাণ করল তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। ISPR জানায়, পাকিস্তানের ভূখণ্ডে যে কোনো আগ্রাসন ঠেকাতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আর এই জাতীয় সাফল্যে পিছিয়ে থাকেননি দেশের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক শুভেচ্ছা বার্তায় গোটা জাতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়। তিনি বিজ্ঞানী, প্রকৌশলী ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতীয় নিরাপত্তার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ছিলেন সমানভাবে উচ্ছ্বসিত। এক সরকারি বিবৃতিতে তিনি বলেন, এই সফল উৎক্ষেপণ প্রমাণ করে যে পাকিস্তানের প্রতিরক্ষা এখন শক্তিশালী হাতে রয়েছে। তিনি সেনাবাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন। এর আগে পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করেছিল ৪৫০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এবং বিশাল এলাকা জুড়ে শত্রুদের ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এর আগে গত বছর মে মাসে ৪০০ কিলোমিটার পাল্লার ফাতাহ 2 গাইডেড রকেট সিস্টেমের পরীক্ষাও চালায় পাকিস্তান। ওই রকেট এমনভাবে তৈরি যে শত্রুর ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সরাসরি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। এটি পাকিস্তানের মিসাইল প্রযুক্তির এক যুগান্তকারী উদ্ভাবন বলে মনে করা হয়। পেহেলগাম হামলার পরবর্তী পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়ছে। ভারতের দাবি, ওই হামলার সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ সংযোগ রয়েছে। ২২ এপ্রিলের সেই হামলায় ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই ছিলেন পর্যটক। ইসলামাবাদ অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তবে বাস্তবতা হলো, দুই প্রতিবেশী দেশের মাঝে যখন অভিযোগ পাল্টা অভিযোগের ঝড়, তখন ফাতাহ এর মতো মিসাইল উৎক্ষেপণ এক ধরনের পরোক্ষ হুঁশিয়ারি। যেন পাকিস্তান বলছে, প্রত্যাঘাতের জন্য আমরা প্রস্তুত। আকাশে ধোঁয়ার রেখা রেখে যে ফাতাহ উড়ল, তা শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এ এক বার্তা সেই শক্তির যা পাকিস্তানের প্রযুক্তি, সামরিক পরিকল্পনা ও প্রতিরক্ষার সক্ষমতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, এই বার্তার অনুবাদ কিভাবে করবে প্রতিবেশী ভারত। পাকিস্তানের শক্তি জেগে উঠেছে। কাশ্মীর উত্তেজনার মাঝেই আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, একটি মিসাইল, একটি সংকেত, এবং সেই সংকেত ছুটে গেছে ৪৫০ কিলোমিটার দূরত্বে। ভারত পাকিস্তান যখন যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে, ঠিক তখনই পাকিস্তান দেখিয়ে দিল তাদের প্রস্তুতি শেষ। আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই স্বল্পমাত্রা ক্ষেপণাস্ত্র এক ধাক্কায় ৪৫০ কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে যে কোনো লক্ষ্যবস্তু। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যাচাই করে দেখা। এই উৎক্ষেপণ এক্স সিন্ধু নামে একটি সামরিক মহড়ার অংশ। উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার, কৌশলগত পরিকল্পনা বিভাগের সদস্য, শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা। পাকিস্তানের শক্তির এই প্রদর্শনী যেন উত্তর হয়ে এলো ভারতীয় হুমকি। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক।
ভারত দাবি করেছে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের যোগসাজশ, কিন্তু ইসলামাবাদ তো জোরালোভাবে অস্বীকার করে বলেছে এই অভিযোগ প্রমাণহীন এবং নিরপেক্ষ তদন্ত চায়। এমন উত্তেজনাকর মুহূর্তে আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ কেবল একটি পরীক্ষা নয়, এটি ছিল একটি বার্তা। পাকিস্তান জানিয়ে দিল তারা প্রস্তুত। আকাশ, জল, স্থল সবখানে নজরদারি বাড়ানো হয়েছে। ISPR এর এক ভিডিও প্রকাশ করেছে যেখানে ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে ছুটে যেতে দেখা যায় পাকিস্তানের তৈরি এই ধ্বংসাত্মক অস্ত্র। এই সফলতায় অভিনন্দন জানাতে এগিয়ে এসেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। তারা সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের ভূয়সী প্রশংসা করেন এবং জানান পাকিস্তানের কৌশলগত বাহিনীর অপারেশনাল সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় তারা পূর্ণ আস্থা রাখেন। এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যেন টগবগে লাভার মতো। পেহেলগামের হামলার পর থেকেই পরিস্থিতি প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। ভারত ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানে চুপ করে বসে থাকেনি। ভারতের কূটনীতিকদের বহিষ্কার, সিমলা চুক্তি বাতিলের হুমকি, সাধারণ ভারতীয়দের ভিসা বন্ধ করে দেওয়ার মতো কড়া জবাব দিয়েছে। সীমান্তে প্রধান প্রবেশ পথও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দুই দেশই একে অপরের আকাশপথে বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। নিয়ন্ত্রণ রেখায় সেনাদের মধ্যে গোলাগুলির খবরও পাওয়া গেছে। এর মাঝেই বৃহস্পতিবার পাকিস্তান সীমান্ত এলাকায় চালিয়েছে পূর্ণমাত্রার সামরিক মহড়া, আর তার ঠিক পরদিন পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। পাকিস্তান দাবি করছে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী কয়েকদিনের মধ্যেই সামরিক হামলা চালাতে পারে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা দুদিন তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার আকাশে যেন আবার যুদ্ধের ছায়া। পারমাণবিক অস্ত্রসজ্জিত দুই প্রতিবেশীর মুখোমুখি অবস্থান গোটা অঞ্চলের জন্য এক অশনি সংকেত। পাকিস্তান থেমে নেই, ভয় পায় না। তারা জানে আত্মরক্ষা করতে হলে প্রস্তুতি লাগে, আর আবদালির উৎক্ষেপণ সেই প্রস্তুতিরই শক্তিশালী প্রমাণ। আকাশের রাজপথে জ্বলে উঠেছে দ্বৈরথ। ভারতের রাফালের দাপট থামিয়ে পাকিস্তানের JF-70 জয়ধ্বনি। আকাশ কাঁপে, সীমান্তের ওপার থেকে উঠে আসে রাফালের গর্জ। আধুনিকতার প্রতীক, ভারতের অহংকার। আকাশের বুক চিরে ধেয়ে আসে 4টি যুদ্ধ বিমান রাফাল। কাশ্মীরের আকাশে নিয়ন্ত্রণ রেখার ঠিক ধার ঘেঁষে গোপন মিশনের নিঃশব্দ মঞ্চায়ন চলছিল ভারতে, কিন্তু বাতাসে ভেসে থাকা প্রতিটি শব্দে, প্রতিটি স্পন্দনে সজাগ ছিল ইসলামাবাদ। আকাশে নয়, হৃদয়ে আগুন। আভাস পেয়ে বিদ্যুৎ বেগে ছুটে আসে পাকিস্তানের আকাশবীর JF-70। শত্রুর নিঃশ্বাস পড়ার আগেই ঠিকানা বদলে দিতে সক্ষম। 29 এপ্রিল রাতের অন্ধকারে যখন গোটা উপমহাদেশ ঘুমিয়ে, তখন কাশ্মীরের আকাশে শকুনের মতো ঘোরাফেরা করছিল 4টি রাফাল। কিন্তু এবার তারা ভুল জায়গায় পাখা মেলেছিল। পাকিস্তানের রাডারে ধরা পড়তেই JF-70 গর্জে ওঠে, ধাওয়া করে, তাড়া দেয়, এমনকি ছায়ার গতিতে তারা রাফালকে চেপে ধরে আকাশপথে। এ যেন আত্মবিশ্বাসের নামে অহংকারের পতন। পাকিস্তান দেখিয়ে দিল কেবল স্থল নয়, আকাশেও তারা প্রস্তুত, তারা নির্ভীক। রাতের নীরবতা ছিন্ন করে ভারতীয় রাফালগুলো মুহূর্তেই পিছু হটে, থেমে যায় টহল। আকাশপথে তারা আর টিকে থাকতে পারে না। ইতিহাসে লেখা হয়ে যায় JF-70 এর ধাওয়ায় রাফালের পিছু হটা। ভারতীয় ভূখণ্ডে অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই আকাশে টহল দিচ্ছিল রাফালগুলো। ঠিক তখনই যুদ্ধ বিমানগুলোকে দেখতে পায় পাকিস্তানের আকাশ প্রহরীরা। কঠোর পদক্ষেপে এগিয়ে যায় পাকিস্তানের বিমান বাহিনী। তাদের দৃঢ় উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের টহলরত যুদ্ধ বিমানগুলো। মুহূর্তেই তার উচ্চ গতিতে আকাশ ছেড়ে সরে পড়ে, থেমে যায় টহল। পাকিস্তানের গণমাধ্যমে এখন একটাই আওয়াজ, উচিত শিক্ষা দিয়েছে ইসলামাবাদ। এই ঘটনায় যেন এক ঘোষণাপত্র, এক যুদ্ধাভিনন্দন, যেখানে শত্রু বুঝে যায় সীমান্ত পেরোলে গর্জে উঠবে বজ্র। আরো বড় আশঙ্কা নিয়ে হাজির হন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গভীর রাতে চোখে মুখে সংকল্প নিয়ে জাতিকে জানান 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে সামরিক আগ্রাসন আসতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার এই বার্তা যেন এক যুদ্ধের পূর্বাভাস। রাফালের সংখ্যা বাড়াচ্ছে ভারত। ইতোমধ্যে ফ্রান্স থেকে 26টি নতুন যুদ্ধ বিমানের জন্য বিলিয়ন ডলারের চুক্তি সেরে ফেলেছে দিল্লি। 1 এবং 2 আসনে সেই রাফালগুলো ভারতের অস্ত্র ভান্ডারে যোগ হলে বহর দাঁড়াবে 62। যেন এক নিঃশব্দ প্রস্তুতি, এক আসন্ন ঝড়ের ইঙ্গিত।
2023 সালের বাস্তিল দিবসে ফ্রান্স সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দিয়েছিলেন যুদ্ধ বিমান কেনার আগ্রহ। আজ তার বাস্তবায়ন শুরু হয়েছে যুদ্ধের ছায়ায়। এই আগুনের মধ্যে পাকিস্তান কি করবে জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তার কণ্ঠে ছিল না উত্তেজনা, ছিল স্থিরতা। আমরা প্রথমে আক্রমণ করব না বললেন তিনি, কিন্তু যদি কেউ আঘাত করে আমরাও চুপ থাকবো না। পাকিস্তান এখন কূটনীতিতেও সক্রিয়। পেহেলগামের হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে নিজেদের অবস্থান। বাংলাদেশে পাকিস্তানের JF-70 বিক্রির সম্ভাবনা, ভারত কেন ভয় পাচ্ছে? বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ বিমান কিনতে চায়, তবে বুলগেরিয়ান মিলিটারির প্রতিবেদনে বলা হচ্ছে ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানি JF-17 বিক্রি ব্যাহত করার হুমকি দিচ্ছে। এই যুদ্ধ বিমানটির আঞ্চলিক শক্তি কিভাবে বদলে দিতে পারে? পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান এরই মধ্যে বিশ্ববাজারে সাফল্যের মুখ দেখেছে। নাইজেরিয়া, মিয়ানমার সহ আরো কয়েকটি দেশ এটি কিনেছে। ভারতের আশঙ্কা বাংলাদেশের কাছে বিক্রি করা হলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে। ভারত দক্ষিণ এশিয়ায় নিজের শক্তি ধরে রাখতে চায়। বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে JF-17 কেনে তাহলে ভারতের আধিপত্য ধাক্কা খাবে। দিল্লি মনে করে যে কোনো দেশ যদি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলে তবে তা ভারতের জন্য হবে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কেন এই JF-17 এত গুরুত্বপূর্ণ? JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান, যা পাকিস্তান এবং চীনের যৌথ প্রকল্পে তৈরি। একেবারে আধুনিক, অত্যাধুনিক রাডার, উন্নত এভিওনিক্স আর একসাথে আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতা, সবকিছু মিলিয়ে এটি একটি দুর্ধর্ষ বিমান। সবচেয়ে শক্তিশালী ব্যাপার হচ্ছে এর রাডার এবং পেলোড ক্ষমতা। এই বিমান শুধু আকাশে বাহিরের ক্ষমতা বাড়ানোর জন্য নয়, এটি যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। আর যদি বাংলাদেশ এই বিমান কেনে তাহলে তাদের বিমান বাহিনী আরও শক্তিশালী হবে, বিশেষত পাকিস্তান ও চীনের সাথে একটি কৌশলগত সম্পর্কের মাধ্যমে। এখানেই ভারত শঙ্কিত। ভারত কখনোই চায় না পাকিস্তান বা চীন বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে নিজেদের দিকে টেনে নিয়ে আসুক। এতে ভারতের নিজস্ব সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে। আর যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলে তাহলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। চীন এবং পাকিস্তান দুই দেশ বর্তমানে এমন একটি সামরিক শক্তি গড়েছে যা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। চীন পাকিস্তানকে সামরিক প্রযুক্তি স্থানান্তর এবং আধুনিক অস্ত্র সরবরাহ করে, যার মধ্যে রয়েছে সাবমেরিন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। সবকিছুই পাকিস্তানের শক্তি বৃদ্ধি করেছে। বুলগেরিয়ান মিলিটারির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন দুটি পক্ষের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। একদিকে ভারতের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক আর অন্যদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে শক্তিশালী সামরিক জোট গড়ে তোলার সুযোগ। বাংলাদেশ কি তার আকাশ বাহিনীকে আধুনিক করতে পাকিস্তান থেকে JF-17 কিনবে, নাকি ভারতের সঙ্গে তার ঐতিহ্যবাহী সম্পর্ক বজায় রাখবে? যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় JF-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে। JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধ বিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উঠতে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধ বিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উঠতে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধ বিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধ বিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে, রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।
এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেয়ে ভারতের জন্মের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় পাকিস্তানের। তখন থেকেই দুই দেশের সম্পর্ক ঠান্ডা আগুনে পুড়ছে। যুদ্ধের দামামা, কূটনৈতিক চাপ আর সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে বহির্বিশ্বে তারা পরিচিত হয়েছে চিরশত্রু নামক তকমায়। এই চিরবৈরী সম্পর্কের ছায়া সবচেয়ে বেশি পড়েছে দুই দেশের সামরিক শক্তির ওপর। সামরিক শক্তির নিরিখে কোথায় দাঁড়িয়ে আছে ভারত আর পাকিস্তান? সামরিক বাজেট। ইউরোপ ভিত্তিক সামরিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম armedforces.eu জানিয়েছে 127 কোটির জনসংখ্যা নিয়ে ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় 56 বিলিয়ন মার্কিন ডলার। এর বিপরীতে 19 কোটির জনসংখ্যা বিশিষ্ট পাকিস্তানের বাজেট 10 বিলিয়ন ডলার। অর্থাৎ বাজেটের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। পরমাণু অস্ত্র। কিন্তু বাজেটই সবকিছু নয়। শক্তির আরেকটি বড় পরিমাপক হলো পরমাণু অস্ত্র। সেই দিক থেকে দেখা যায় ভারতের হাতে রয়েছে প্রায় 110 থেকে 120টি পরমাণু বোমা, আর পাকিস্তান পিছিয়ে নেই। তাদের হাতে আছে 120 থেকে 130টি পরমাণু বোমা। অর্থাৎ পারমাণবিক শক্তির পাল্লা একেবারেই সমানে সমান। সৈন্য সংখ্যা। মাঠে ময়দানে লড়াইয়ের জন্য চাই মানুষ, আর সেই দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 21,40,000, সঙ্গে আছে 11,55,000 রিজার্ভ সৈন্য। আর যুদ্ধ লাগলে প্রয়োজনে 31 কোটি মানুষকে সামরিকভাবে কাজে লাগাতে পারবে দেশটি। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য আছে 6,53,000, রিজার্ভ বাহিনীতে রয়েছে 5,13,000 সৈন্য। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের যুদ্ধক্ষম জনশক্তি দাঁড়াবে 4 কোটিরও বেশি। স্থলবাহিনী। মাটির লড়াইয়ে ট্যাঙ্ক, সামরিক যান আর রকেট আর্টিলারির গুরুত্ব অনস্বীকার্য। ভারতের স্থলবাহিনীর কাছে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, 5,681টি সামরিক যান এবং 292টি রকেট আর্টিলারি। অপরপক্ষে পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে 2,735টি ট্যাঙ্ক, 3,066টি সামরিক যান এবং 134টি রকেট আর্টিলারি। সংখ্যার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। বিমান বাহিনী। আকাশ থেকে আঘাত হানার সক্ষমতা যার বেশি, তার আধিপত্য দৃঢ়। ভারতের বিমান বাহিনী রয়েছে 2,216টি যুদ্ধ বিমান। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30, MKI, ব্রিটেন ফ্রান্সের জাগুয়ার এবং ফ্রান্সের মিরাজ 2000। পাকিস্তানের যুদ্ধ বিমান সংখ্যা 1,143টি। এদের মধ্যে রয়েছে চীনের তৈরি F-7, PZ এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। মান ও সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের হাতে আধুনিক প্রযুক্তির কিছু বিমান থাকায় লড়াইয়ে তারা মোটেও অপ্রস্তুত নয়। নৌবাহিনী। সমুদ্রের রাজা কে? ভারতের নৌবাহিনীর হাতে রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং 2টি বিমান বহনকারী জাহাজ। পাকিস্তান এখানে কিছুটা পিছিয়ে। তাদের হাতে রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। এক অসম যুদ্ধ। একদিকে সংখ্যায় ও সরঞ্জামে ভারতে একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে পাকিস্তানের পরমাণু দাঁতালো চোয়াল। একদিকে অর্থের দাপট, অন্যদিকে চিরকালীন আক্রোশ। উত্তপ্ত উপমহাদেশের বুকে দাঁড়িয়ে দুই দেশ যেন এক অনিশ্চিত ভবিষ্যতের সীমানায়। শান্তির বার্তা না এলে এই সামরিক পরাশক্তির সংঘর্ষ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। শত্রুতার এই দীর্ঘ ইতিহাসে আজও কোনো ফিনিক্স উঠে আসেনি ছায়ের ভেতর থেকে, কেবল বারুদের গন্ধ আর আতঙ্কের প্রতিচ্ছবি।